দুটো গাছ এনেছে, এটা আমি বাড়ি নিয়ে যাব, লেমন গ্রাস। আর এটা বোনের জন্য আনা হয়েছে, বোনের ছাদে এখন এই রাত্রিবেলা লাগিয়ে দেবো, কারণ কালকে সকালের সময় পাবো না, বাড়িতে যাব, কালকে বাড়ি ফিরে যাবো, কাকদ্বীপ যাবো। আর এটা হচ্ছে লেমন গাছটা, আর এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ, একটাও কুড়ি নেই, দেখা যাক কি হয়। এই তো আচ্ছা আচ্ছা কুড়ি আছে, সুন্দর লাগছে। আফগানি জর্দা পোলাও, রুমালি রুটি আছে, তারপরে আমন্ড আছে, জাফরান আছে। এটা কি আছে? হান্ডি চিকেন, ওটা কি আছে? চিকেন কষা, চিকেন কষা, তন্দুরি, রুমালি রুটি, জর্দা পোলাও, আফগানি পোলাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর এই যে আবার রেডি হয়েছি, অরেঞ্জ কালারের চুড়িদারটা পরে, বোন বললে এটা পরে নে। আজকে আমি কাকদ্বীপে যাচ্ছি, এখন বাজে বিকেল 4:30 মতো হবে। বেরোতে এখনও দেরি আছে, 5টা 5:30 মনে হচ্ছে হবে। ভালো হয়েছে, রোদটা চলে গেছে। আর সকাল থেকে কোনো ভিডিও করিনি, মনটাও ভালো লাগছে না, অনেক দিন ছিলাম তো। আর সাজগোজও করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ভালো লাগছে না, সারাটা দিন ঝিমাচ্ছি। এই এখন বেরোবো বলে চুল আঁচড়ালাম। এমনি নর্মাল সিঁদুরের টিপ যেমন পরেছে, এই লিপস্টিকটা পরলাম। এই কালারের লিপস্টিক না আমার বাড়িতে আছে, কিন্তু কোথায় আছে জানি না। এখানে এসে বোনেরটা পরতে গিয়ে মনে পড়লো যে আমার তো বাড়িতে এরকম একটা লিপস্টিক আছে, বার করতে হবে। তো এই যে ব্যাগ গুছিয়েছি, ওখানে আমার হাজব্যান্ডের ব্যাগ, গাছ নিয়েছি কয়েকটা, সেগুলো নিয়ে যাব। আর কি ভিডিও বানাবো, আর তো ভিডিও বানাচ্ছি না। আর বোন এখন, আজকে তো নিরামিষের দিন আমাদের, বোন বানাচ্ছে এখন, দুপুরে আলুর দম বানিয়েছে আর লুচি বানিয়ে দিচ্ছে, রাত্রে গিয়ে যাতে না আমাকে রান্না করতে হয় সেই জন্য। আর হচ্ছে গিয়ে দুপুরে আজকে নিরামিষ খেয়েছিলাম, আলু, পটল, ঝিঙা পোস্ত, কুমড়ো ভাজা, মুগ ডাল, লেবু, আর আলুর দম করেছিল, একটুখানি আলুর দম খেয়েছি। আর বাচকটায় কালকে এত ঠান্ডা লেগেছে, সে বোনের শ্বশুরবাড়ি গিয়েছি, ওখান থেকে এসেছি। সারাটা দিন প্রচুর গরমের মধ্যে ছিলাম, পুরো ঘামটা। যখন আমরা ফিরেছি বারুইপুর দিয়ে অটোতে করে এসেছি, যাওয়ার সময় তো ক্যাব বুক করে গেছিলাম, ক্যাব বুক করলে 600-700 টাকা মতো লাগছে। এখান থেকে পেয়েছি, কিন্তু ওদিক থেকে ক্যাব পাইনি। তো বলা হলো যে বারুইপুর থেকে হয়তো ক্যাব পাবো। বারুইপুর পর্যন্ত গেলাম, কিন্তু ক্যাব পাইনি, ওখান থেকে আবার অটোতে করে আসলাম। পুরো ঘামটাই অটোতে, মানে ওয়েদারটা খুব সুন্দর পেয়েছিলাম। বিকেল হয়ে গেছে, চারিদিকে এত গাছপালা না, শীত করছে যেন মনে হচ্ছে তার আগে বৃষ্টি হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে। তো এইভাবে দুবার করে অটোতে করে আসলাম, এসে আবার রিক্সা করে আসলাম। অটোতেও আসতে পারতাম, তারপরে গড়িয়া মহুয়া সিনেমা হলের ওখান থেকে অটোতে করে, এই রিক্সা করে চলে এসেছি। তো ওই ঘরে এসে স্নান করেছি, তারপর এসিতে চুকেছি, ব্যাস চোখটা ফুলে এখন তো অনেক ঠিক আছে। আই ড্রপ দিয়েছিলাম, চোখ চুলকে পুরো লাল হয়ে গেছিলো। বোনের ওরমভাবে ঠান্ডা লেগেছে, এখন অনেকটা ফ্রেশ লাগছে। সকাল থেকে না শরীরটা ঠিক জুতের লাগছে না, ভালো লাগছে না, কোনো রকম সমস্যা নেই, বিপি সব নর্মাল রয়েছে। আসলে মনটাই কেমন, মানে বাড়িতে যেমন থাকি না, মন মরা মতো সবসময় যেন দুশ্চিন্তা। এখানে কদিন মাথায় কোনো দুশ্চিন্তা ছিল না, সেটা আবার শুরু হয়ে গেল। তো ওই এখন শুধু চিন্তা, বাড়ি পৌঁছাবো কখন, রাস্তাঘাটে যেন সব কিছু ঠিকঠাকভাবে যেন পৌঁছে যেতে পারি। তো ওই যাব। মা বসে আছে, বলছি আমাদের বললো যে মাও এখন চলে যাবে, আমরা বেরোলেও পাওয়া যাবে। বললাম ওই গাড়িতে চলো, ওখানে নামিয়ে দেবো। মা বলে না, তোরা চলে যাবে, অসুবিধা হয় না, গাড়িটা ছিল যদি ওই রাস্তা দিয়ে যায় গাড়িটা, ওই রাস্তা বাজে।
তো এদিকে বোন এখন লুচিটা ভেজে দিচ্ছে গরম গরম। আর ওর বাড়িতে আমার অনেকগুলো কন্টেনার জমেছে, সেই কন্টেনারের মধ্যে করেই নিয়ে আসবো। আসলে এর আগের বার একবার চিকেন পাঠিয়েছিলাম, ওই আমাদের এখানে যে চিকেনটা পাওয়া যায় কাঁচা চিকেনই ছিল, একদম বরফ করা। বোন গেছিলো যখন তখন পাঠিয়েছিলাম, আর একবার মনে হয় বোন গিয়েছিলো তখন পাঠিয়েছিলাম। তো ওর কাছে কন্টেনারও ছিল, আর বললো যে লুচি ভেজে দিচ্ছি, এগুলো নিয়ে যা। আর যেহেতু মঙ্গলবার তো নিরামিষ, বাইরে থেকেও কোনো খাবার খাবো না, আর ঘরের মানে ডিম আছে, তো ওই জন্য ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। হ্যাঁ, ঠান্ডা তো হয়ে যাবে, তাই ভাবছিলাম আমার হাজব্যান্ডকে পটাচ্ছিলাম যে আমাকে একটা মাইক্রোওভেন কিনে দাও না গো। তো সে হচ্ছে অদ্ভুত পাবলিক, পরে বলবো, আরও অনেক কথা আছে। মিষ্টিটা কই দিল? ও মিষ্টি কালার বোঝা যাচ্ছে। তো এখন এই যে বেরিয়ে পড়ছি, নামবো। গাছটা নিয়ে সব জিনিসপত্র নিয়ে নেমেছে, আর মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওই উত্তম কুমারটা পেরিয়ে মানে মায়েদের ওখানে ইমার বাঙ্গুরের কাছে নামিয়ে দেবো, তারপর আমরা সোজা কাকদ্বীপে চলে যাব। বিলিয়া আসলাম, টাটা। দেখি হ্যাঁ, ওর দিকেই তাকিয়ে আছে, দেখ তোর দিকে। চলো। তো এই যা বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা। মাকে নামিয়ে দিয়ে তারপরে যাব কাকদ্বীপ। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেই বেরিয়েছি। তো মাইক্রোওভেনের একটা ইচ্ছা ছিল ওখান থেকে কিনে নিয়ে আসবো, তা বোন বললো কেন এখান থেকে কিনে নিয়ে যাবি, ভেবেছিলাম গাড়িতে আসবো, কিনে নিয়ে গেলেই হয়। তারপর বললো যে না, কাছাকাছি দোকানে কিনাই ভালো। সেটাও ভাবলাম, জানি না কোন জন্মে কপালে মাইক্রোওভেন আছে। আর তো ওকে পটাচ্ছিলাম, তো সে এখন না না করছে। ওইরকমই না না করে, জানো তো, যখনই যেটা বলবে কি না না না, সেটাই তার তখন কিন্তু পরে প্রয়োজনের জিনিস হয়ে যায়। মানে ওয়াশিং মেশিনের জন্য পাগল করে মেরেছি, ওয়াশিং মেশিন কিনে দাও, তারপর মিক্সি কিনে দাও, মিক্সি করে করে নিজেই লাস্টে আমি মিক্সি কিনেছিলাম 2008-এ, সেটাই এখনও চলছে। আর কলকাতাতেই কিনেছিলাম, কারণ তখন আমার অপারেশন হয়েছিল, ওখানে 3 মাস ছিলাম। ওখানে ওই মানে মিলিটারি ক্যান্টিন থেকে নিয়েছিলাম। আর এই যে মাকে দিতে যাচ্ছি। তারপরে না বিভৎস একটা গরম ছিল। কলকাতায় কয়েকটা দিন বৃষ্টি হয়েছে, কিন্তু কাকদ্বীপে জানো তো বৃষ্টিই হয়নি। আর আমি বৃষ্টিটা সাথে নিয়ে কলকাতায় গেছিলাম, আমি সাথে করে নিয়ে আবার চলে এসেছি। তো যেটা বলছিলাম আমার হাজব্যান্ডের কথা, তো ও কিছুতে এরকম নানা করছে, তো পরে ওর মাইক্রোওভেনটাই ওর দরকার পড়ে যাবে। ধরো আমি কলকাতায় গেলাম, তখন আমি ওটা রান্না করে দিয়ে গেলে, ওকে যদি শিখিয়ে দিয়ে যাই, তাহলে তো ওটা অন করতে পারবে, খাবারটা একটু অন্তত গরম করে খেতে পারবে। বা দোকানেও যদি খাবার অর্ডার দেয়, হয়তো অনেকটা আগে দিয়ে গেল, তাহলে ওটা গরম করে নিতে পারবে। এইসবই ভাবছিলাম। তো দেখি কবে কপালে জোটে একটা মাইক্রো ওভেন। যদি কেকের সিস্টেম নাও হয় তাও চলবে, রোজ রোজ তো আর কেক বানাবো না। কারণ দেখবে কেক বা তোমার আইসক্রিম যখন ফ্রিজ কেনা হয়, কত ঘন ঘন আইসক্রিম বানানো হয়, কুলফি বানানো হয়, আর তারপরে আর বানানো হয় না, সেরকমও। তো ওই জন্য ভাবছি যদি কেকের ব্যাপারটা নাও নিই, সেটাও ঠিক আছে, অন্তত খাবার গরম করা ছিলাম না, বৃষ্টি হয়নি। কালকে ফিরলাম, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে কত পাতা জমেছে, কলতলা ভর্তি পাতা ছিল। এই গাছগুলো নিয়ে এসেছিলাম এই সকালবেলা, এখন এটা এমনই আছে। আর এখানে কয়েকটা ডালপালা এনেছিলাম, এই বালতিটায় লাগালাম। আর দেখো পুরো পদ্ম গাছের পদ্মর গামলা শুকিয়ে কাঠ দুখানা কুঁড়ি হয়ে আছে। বৃষ্টি হয়ে সকালে একটু জল হয়েছে, রাতে আর জল দিতে সাহস পাইনি, কারণ ভয় পাচ্ছিলাম, এখানে পুরো জঙ্গল হয়ে আছে। গাছগুলোর কি অবস্থা, দুর্দশা। দেখো লঙ্কা গাছগুলো মনে হয় মরেই গেল, বৃষ্টি হয়নি কদিন। আর আমরা ফিরলাম, এখন বৃষ্টি হচ্ছে, এখন গাছগুলো এখন জল পাবে আমাদের হাত থেকে, এখন বৃষ্টি হচ্ছে। দুটো পদ্মের কুড়ি দেখেই খুশি হয়ে গেছে। যদি বৃষ্টিটা হতো না, পদ্ম ফুলগুলো মনে এতদিনে ফুটেও যেত। যাক, আমাদের জন্য ওয়েট করছিল। বালতির গাছগুলো সব ঝিমাচ্ছে, আর এইগুলো তো মাটিতে লাগানো, ওগুলো ঠিক আছে। আর এই যে দানাগুলো দেখো টপটপের মতো হয়ে আছে, কিনা ফুলের দানা। ওই গাছটাও নেতিয়ে গেছে, এখন একটু জল পেলো।
পাতার কথা পড়েছে। কালকে আমার হাজব্যান্ড এসে কলতলাটা ঝাঁটিয়েছে, কলতলার পাতাগুলো এখানে জমিয়েছে। যত পাতা বেশিরভাগই সব কলতলাতেই পড়েছে। আর বোনের বাড়িতে গেছিলাম, বোনের বাড়িতে দেখলাম এই সাদা নয়নতারাটা হয়ে আছে। আসলে আমার বাড়িরই নয়নতারা ওর বাড়িতে হয়ে আছে, সাদার মধ্যে এটা একটু লাল মতো। আর এটা দেখো পুরো সাদা। আমার বাড়িতে অনেক বিভিন্ন কালারের নয়নতারা একসময় ছিল, সেগুলো তো এখন নেই, একটা দুটোই থাকে। তো এই যে হয়ে আছে, এটা হয় এখন। সাদাটা অনেক বছর বাদেই হয়েছে আপনা আপনি, তাই হচ্ছে কোথায় আনাচে কানাচে দানা পড়েছিল সেটাই হয়েছে। কুটুসের জন্যও হতে পারে, নোক টোক দিয়ে আঁচড় টাচড় দিতেও উল্টে পাল্টে মাটি দিয়েছে। যাক, ভাল লাগলো। বোনের বাড়িতে দেখলাম হয়ে আছে এই ফুলটা, সাদার মধ্যে লাল আছে। আমার বাড়িতে তো এখন আর হয় না, দেখলাম এসে হয়ে আছে। আর কি, পদ্ম ফুলগুলোই দেখে আমার শান্তি লাগছে যে যাক, কুড়িয়ে এসে গেছে। রান্নাঘরতে এরকম গোছগাছ করে গেছিলাম, এই কন্টেনারগুলো কালকে এনেছি। আজকে সকালে ভিডিও শেয়ার করছি, কালার করিনি। বাসন পড়ে আছে, ধোবো এখন। বোন তো রান্না করে পাঠিয়েছিল, ভাগ্য ভালো। আমার ফ্রিজ খারাপ হয়ে গেছে, ফ্রিজটাকে দেখলেই দেখো কি অবস্থা হয়েছে। লাইটটা, ফ্রিজের আলো জ্বলছে, ফ্রিজের এখন সুইচটা অফ করে দিয়েছি। পুরো ফাঙ্গাস ধরে আছে ফ্রিজটা, গন্ধ বেরোচ্ছে। দেখো দুধের প্যাকেটগুলো কিরম ফুলেছে, সেই ব্যাঙগুলো দেখায় না বুকের কাছটা ফোলা ফোলা, সেইরকম ফুলেছে, মানে বেলুনের মতো। মানে এরকম আমি কখনো দেখিনি দুধের প্যাকেট এত ফোলে। তো এই দুধের প্যাকেট ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা ছিল। ভেবেছিলাম তো চলে আসবো, ভাবিনি যে এতদিন আমরা কলকাতায় থেকে যেতে পারবো। তো যাই হোক, তো এই দেখো ফ্রিজ খারাপ হওয়ার পরে এই কাণ্ডগুলো হয়েছে। ফ্রিজে মনে হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছে। ফ্রিজের আলো জ্বলছে, সব চলছে, কিন্তু ফ্রিজটা মানে হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, মানে বরফ হচ্ছে না। আর আগে যদি জানতাম তাহলে প্যাকেট দুটো নিয়ে কলকাতায় চলে যেতাম, বরফ শুদ্ধ। আর নিয়ে যাইনি, ভাবলাম দুটো প্যাকেট ঘরে থাক, আমরা আসলে তখন লাগবে হয়তো, একটা দুটো অন্তত ঘরে থাক হাতের কাছে। রেখে গেছি আর এই অবস্থা। তো এখন এই সকালবেলা চা বানাচ্ছি। আর গতকাল রাত্রিবেলা যখন ফিরেছিলাম, বোন যে লুচি তরকারি পাঠিয়েছিল কিছুটা ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। লুচিও রয়েছে, তো ওইটা দিয়ে খেয়ে নেবো। আর যে কি বলে ওটার নাম, মাছের মাথার যে পুঁইশাকের তরকারিটা, ওইটা পাঠিয়েছিল, ওইটা দিয়ে আজকে খাওয়া হবে। তো আলুর দম একটু লিখে দেওয়া যেত, 1-2 পিস করে দুপুরে খাওয়ার জন্য, কিন্তু ইন্ডাকশানেই চা বসিয়ে দিলাম। কারণ ইন্ডাকশানেই বসাই আমি, গ্যাসে মাঝে মাঝে বসাই। এটা রেগুলেটরটা খোলা আছে, রেগুলেটরটা আবার লাগাতে হবে। রেগুলেটরটা খুলে ওই মুখটা সিল করে দিয়ে গেছিল, আবার লাগাতে হবে। চাটা তো এই ঘরে এসিতে রেখে দিয়েছিলাম কালকে তরকারি, রাতে খেয়ে। ওটা আছে লুচি, দেখি হয়ে যাবে। বোন 10টা লুচি দিয়েছিল, আবার সন্ধ্যেবেলা ওখানে খেয়ে আমরা বেরিয়েছি। মিষ্টিটা খাওয়া গেছে, কালকে মিষ্টি খেয়ে নিয়েছি। এটা বাদাম হয়ে যাবে। আমি তো 2টো লুচি খাই, ও 3টে খাবে, কমপ্লিট। এটা নষ্ট হয়ে যাবে। এটা কতদিন বাদে নিজের কাপে চা খাবো। তো কালকে রাত্রি 9:30টার সময় এসেছি, আর তো কোনো ভিডিও করিনি, ভিডিও করছি না। 2টো ভিডিও না, বড় ভিডিও জমে আছে। একটা আমার মাসি শাশুড়িদের বাড়ির ভিডিও, আর একটা আমার বোনের শ্বশুর বাড়ির ভিডিও। সেইগুলো এডিট আর করে উঠতে পারলাম না। আর বাড়িতে এসে না উল্টে আরও চাপে পড়ে গেলাম। ঘরে আসলাম, ওয়েদার ভালো ছিল, আমাদের সাথেই বলা যায় বৃষ্টিটা আসলো, আজকে বৃষ্টি হচ্ছে। আর যখন গেছি দিদিও বললো যে এখানে বৃষ্টি হয়নি, মানে কলকাতায় তো বৃষ্টি হয়েছে, কাকদ্বীপে বৃষ্টি হয়নি। আমার গাছগুলো মনে হয় সব গেল। আর কুটুসের জন্য যে গাছটা বেঁচেছিল, আর আমার ওটাও গেল মনে হয় শুকনো হয়ে মরে। দেখলাম না, ওটাকে আমি একটু ওপরে তুলে দিয়ে গেছিলাম, কারণ গাছটার না পাতা হলদে হলদে। ঠিক আছে। তো কালকে যে ফিরেছি, এসে তখন দেখছি যে কি বলছিলাম জানি না, আমি
হাজব্যান্ড দিদির সাথে কথা বলছিল, দিদি এক্ষুনি ফোন করলো। কালকে বললাম যে আমাদের ফ্রিজটা এখন খারাপ হয়ে গেছে, তো ওই দিদি এক্ষুনি ফোন করলো যে এই দোকান থেকে ওদের ফ্রিজ কেনা আছে। আমার হাজব্যান্ড বলেছিল ওই দোকানের নাম্বারটা একটু দিতে, তাহলে ভালো হবে। আমার ফ্রিজটা 12 বছর হয়ে গেল। 2013-তে এরম ঋতুপর্ণ ঘোষ যে মারা গিয়েছিলেন ওই দিন না তার পরের দিন, মানে ওই সময়টাতেই, মানে ওই দিনকেই মনে হচ্ছে হবে, আমার কাগজটা দেখলে বোঝা যাবে। তো সেদিন কেনা হয়েছিল 2013-তে, তো পাক্কা 12 বছর হয়ে গেল। মনে হচ্ছে গ্যাসটা হয়তো ফুরিয়ে গেছে, ওরা এসে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমার পুরো ভালোই ফ্রিজটা ছিল। যখন গেছি ডিফ্রস্ট করা ফ্রিজ, দুধের প্যাকেটও রাখা ছিল ডিপ ফ্রিজে, ফ্রিজটা চলছিল। ফ্রিজটা কখন খারাপ হয়েছে তো সে তো জানি না, চলাকালীন তারপরে হয়তো খারাপ হয়েছে, কখন হয়েছে জানি না, ফ্রিজ চলছিল। তো যাই হোক, তারপরে সেই আমাদের আগে একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজটাও না এরকম কলকাতায় আগে ফ্রিজ না অন করে যেতাম না, অফ থাকতো আমার ফ্রিজ, মুছে টুছে পরিষ্কার করে রেখে যেতাম। কলকাতায় যখন যাই সব পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজ শুকনো করে রেখে দিয়ে গেছি। যখন ফিরেছি এসে যখন ফ্রিজের সুইচ অন করছি তখন আর ফ্রিজ চলছে না। আর তখন মা আর বোন পড়েছিল আমার সাথে। তারপর এবার চিন্তা হচ্ছে যে বাজার টাজার যাবে, সব যেটা হয় বাড়িতে লোক মানে সবাই থাকলে। এই আমারই এখন সমস্যা হচ্ছে যে এসছি বাজার করা টরা বিভিন্ন রকম উল্টো পাল্টা হচ্ছে এখন। তো ওই মা বোনপো এসছে, এবার আমার তারপরে আবার ঠান্ডা লেগে জ্বরও হয়ে গেছে। মা আর বোনপোর সাথেই মনে হয় এসেছিলাম, বা আমার হাজব্যান্ড, আমরা 4 জনেই ফিরেছিলাম। আর দেখছি ফ্রিজ অন হচ্ছে না। তারপর তো ফ্রিজটাকে করে তারপর নতুন ফ্রিজ একটা নেওয়া হলো। এবারেও দেখো ফ্রিজটা পরিষ্কার করা সব কিছুই ছিল। হ্যাঁ, খাবার দাবার টুকটাক ছিল, বাটার ছিল। হাজব্যান্ডকে না বারণ করি যে বেশি বড় বড় জিনিস আনবে না। বাটার নিয়ে এসছে, সেই বড় একটা বাটারে আমাদের একটা নিয়ে আসে, কত গ্রাম আমার মনে নেই, দেখলে বোঝা যাবে। পুরো ওটা তো নষ্টই হয়ে গেল, আমি গাটা ইসপিস করছে। তো আগে তো ফ্রিজে জিনিস রাখতাম না, এখন এত জিনিস থাকে, ওটাকে বন্ধ করে গেলে তো ফ্রিজ নষ্ট, মানে জিনিস নষ্ট হয়ে যাবে। তো সেই এটাই হলো। দেখা যাক কবে ফ্রিজটা পরিষ্কার মানে ঠিক করানো যায়, কারণ খুব অসুবিধা হচ্ছে এখন। বোন আর একটা তরকারি দিয়েছে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা তরকারি দিয়েছে, ওটাকেও কালকে রাতে এসে গরম করে এসির মধ্যে রেখেছি। ওটাকে এখন আবার একটু গরম করে রাখলাম, মানে রাখা যাচ্ছে না। আর এখন ওয়েদারটা ঠান্ডা, কিন্তু ফাঙ্গাস টাইপের একটা ওয়েদার, মানে ব্যাকটেরিয়া তাড়াতাড়ি সব কিছুতে হয়ে যায় বর্ষাকালে যেটা হয়। ফ্রিজটা না পরিষ্কার করলেও হবে না, মানে সারাতে হবে। কথা বলুক কখন আসে, ফ্রিজটা এখন খেয়ে দিয়ে নিই, তারপর গিয়ে এখন ফ্রিজটা পরিষ্কার করবো। এটা একটা বড় কাজ হয়ে গেল, ফ্রিজটা পরিষ্কার করা। পরিষ্কারই ছিল, কিন্তু ফাঙ্গাস ধরে এমন হয়ে গেল। জল ঘেটে আমার এই বাচকটা এমনিতেই কলকাতা থেকে ঠান্ডা লেগে আছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, এবার আমাকে ফ্রিজ পরিষ্কার করতে হবে। তার মধ্যে দেখি কি রান্না করবো ভেবে পাচ্ছি না। ডিম আছে, ভাগ্যিস ফ্রিজে রেখে যাইনি, ফ্রিজে রেখে গেলে ডিমগুলো সব সর্বনাশ হয়ে যেত। এই ঘরেই রয়েছে ডিম, দেখা যাক কেমন আছে। অমলেট তো করে খেতে হবে, চা খেয়ে নি, টিফিন করে নি। পেয়ে গেছি, ফ্রিজটা পরিষ্কার করতে বসেছিলাম, সব ট্রে বার করে, অনেক অপরিষ্কার ছিল। এত মানে বাটারগুলো সব নিচটায় পড়ে আছে, ওটা পেপার দিয়ে মুছছিলাম। এখন আসলে ফ্রিজটা 11:30 বাজে, আর ফ্রিজটাই পরিষ্কার করা হলো না। বাইরে একদম বিচ্ছিরি একটা জ্যাবে একটা ভিজা সাথে ওয়েদার। রান্না করবো তারপরে, ফ্রিজটা পরিষ্কার করে নিই, তাহলে সুবিধা হবে। কোথায় বললো যে 1:30 2 আবার 8টার দিকে আসতে পারে, তাড়াতাড়ি চলে এসছি। এটা দিই নাকি, এটা তো এখন ওয়াশ করা হলো। এটা কি যন্ত্রপাতি? ও যন্ত্রপাতি, এটা তো ট্রেটা পেছনে। ও বাবা, এই যে আমার ওয়াশিং মেশিন। আচ্ছা, কদিন ধরে না ইঁদুরে এইগুলোকে খুরকুর এখানে কি বললো, একটা কি খারাপ হয়েছে, কি একটা বললো, ওরা আনতে গেছে অ্যাডাপ্টার নাকি পুড়ে গেছে বললো, না কি বললো, কি হয়েছে কে জানি। ইঁদুর বাদুরেও কাটতে পারে, ইঁদুরে তো এইগুলোকে কাটছিল। একটা কি বললো ইঁদুরকে খারাপ একসঙ্গে
ক্লিয়ার চলছে সারাটা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। সবে এটা সারিয়ে গেল, নামলো। তো এখন বাজে রাত্রি 9:30 আর এখন এই কমপ্লিট হলো ফ্রিজ পরিষ্কার। দুপুরে আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, কারণ ওরা বলেছিল যে এটাকে অন রাখতে 2-3 ঘন্টা, ওই জন্য ফ্রিজটা পরিষ্কার হয়নি। সন্ধ্যেবেলা চা খেলাম, ফ্রিজটাকে অফ করে দিয়েছিলাম, দিয়ে আবার রেখে দিয়েছিলাম জলটা হতে, তারপরে মানে বরফটা গলতে, তারপরে আবার এই এখন পরিষ্কার করলাম। আবার সেই কখন 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা ধরে ফ্রিজ পরিষ্কার হলো। যা হালত হয়েছিল, পুরো কালো হয়ে গেছিলো ফাঙ্গাস ধরে। আর বোন এই আমগুলো দিয়েছে, এখন এই ধুয়ে এই ফ্রিজে তুললাম। আর এইটা বাস্কেটটা বাইরে কলতলাতে রাখা আছে, ওটা এখনো মাজা হয়নি, কালকে সকালে দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। ফ্রিজের ভেতরে কোনো কিছু খারাপ হয়নি, বাইরের একটা অংশ সেটাই খারাপ হয়েছিল। এখন ফ্রিজটা বন্ধ রাখি, বরফটা হোক তাড়াতাড়ি। তো কলকাতায় যাওয়ার আগে একটা ডিমের ক্রেট আনা হয়েছিল। তো আমাদের বড়টা নিয়ে আসা হয়, তো আমার হাজব্যান্ড বললো যে ছোটোটাই নিয়ে আসি, এনে ঘরে রেখে যাব। ভাগ্যিস ফ্রিজে তুলে রেখে যায়নি, ফ্রিজে যদি রেখে যেতাম ব্যাস আমার ডিম মনে ফুটে বাচ্চা বেরিয়ে যেত, এরকম হতো হয়তো। যাই হোক, ডিমগুলো নষ্টই হতো। তো আমি বড় ঘরেই রেখেছিলাম। তো এই গরম পড়তে না, এই ঘরটা এসি চলে, তো ডিম যেটা বড় ট্রেটা আনে, তো ওটা তো সব কটা ডিম আর ফ্রিজে রাখি না, তো বড় ঘরেই নিয়ে এসে রাখি। আর ওই জন্য এবারে ছোটোটা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, বললো যে ছোটোটা নিয়ে আসি। আর কয়েকটা অবশ্য আগের ডিম রয়েছে, তো এখন এই ডিমগুলো একটু তুলে রাখছি। আর দুপুরে আজকে ডিমের অমলেট ওকে করে দিয়েছিলাম, আমি খাইনি। আমি মাছের মাথা দিয়ে যে পুঁইশাক রান্না ছিল ওটা দিয়েই আমি পুরো ভাত খেয়েছি। আর দুপুরবেলা তো ওইভাবে চলে গেছে, খাওয়া হয়ে গেছে। কিন্তু রাত্রিবেলা কি খাবো, তো রাত্রিবেলা চিন্তাও করছি যে রাতে কি রান্না করি। তো দেখো এখন আবার হালকা হালকা বরফ জমছে, এখন অন করে দিয়েছি আর ডিমগুলোকে ফ্রিজেই রাখলাম। তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড বললো ম্যাগি করে নাও, আর ম্যাগিটার মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিও তাহলেই হবে। তো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম, ডিম ফেটিয়ে হয়ে গেল রাতের খাবার। তো অনেক দিন বাদে জানো তো ম্যাগি খাওয়া হলো, কারণ ম্যাগি আমাদের এখন খাওয়াই হয় না। আর কলকাতায় যাওয়ার আগে আমার হাজব্যান্ড বলছিল ম্যাগি একদিন খাবে, তো আর সেটা আর খাওয়া হয়নি। তো হঠাৎ ও বলতেন, আর আমার না মনে থাকে না গো, ঘরে যে কি থাকে না থাকে, আমি এখন আর যেন মানে সংসারী ব্যাপারটা সে না, আমি যেন কি বলবো, অসংসারী হয়ে যাচ্ছে, মাথাতে কিছু থাকে না, কোথায় কি খাবার দাবার কি আছে না আছে। সারাটাক্ষণ বৃষ্টি হচ্ছে। আজকে হলো আজকের বৃহস্পতিবার, সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, এই অবস্থা। আর কলকাতা থেকে এসে না কাঁচা দেওয়া হয়নি, চাদরটা ছিল ওইটা তুলেছিলাম, এটাকে কেচেছি, বালিশের কভারগুলো ওগুলো বালিশের কভারগুলো ঘরেই মেলেছি। এখন একটু শুকনো হয়েছে, একটু বাইরে আসলাম। এই যে জামা কাপড়গুলো এগুলো মেশিনের মধ্যেই ছিল, এগুলো আবার মেলে টেলে দিয়েছি। আর চাদরটাও এদিকে দিলে হয়, আবার আকাশটা অন্ধকার করছে, দেখবো যে আবার বৃষ্টি নামছে, অবস্থা। পদ্ম গাছে 2খানা কুড়ি এসেছিল, আজকে আবার একটা নজর আসলো, আরও একটা কুড়ি এসছে, এই দেখো ছোট্ট। তো মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, একটু একটু করে গামলায় জল ভরছে, পুরো ভরেনি। তো আমার হাজব্যান্ড বলছে এটা ভর্তি করতে, আমি বলছি না এটা ভর্তি করবো না, বৃষ্টির জলেই যেন এটা ভর্তি হয়, দেখা যাক। এতদিন শুকনোর মধ্যেই চলে আসলো, আর এখন বৃষ্টি, তো জল অনেক আছে, অনেকটাই জল পেয়ে গেছে। বেশ, এটা একদিন ফুটলো, এটা একদিন ফুটলো, এটা একদিন ফুটলো, এরকম করে সবকটা ফুটলে ভালো হবে। আর এই হচ্ছে রেন লিলির হলুদটা দানা হয়েছিল, এগুলো আজকে ফেলে দিয়েছি দানাগুলো, এটা এখনো কাঁচা আছে। বৃষ্টি হলেই না চারিদিকে একদম মানে শ্যাওলা হয়ে যায়, যে এক্ষুনি ব্লিচিং ছড়ালো, এই জায়গাটা পিছল মতো হয়ে গেছে। পাতাগুলো আর ফেলা হচ্ছে না, আরো নতুন পাতা পড়েছে। সবজির ক্রেটটা ওখানে জল দিয়ে রেখেছি, ওটাও ধোয়া আর হয়নি। বাজার এসেছে আজকে, বাজারগুলো আবার গোছাতে হবে। চলো, দুধের
গ্লুকন-ডি আছে, গ্লুকন-ডি কালকে রাতে ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি রয়েছে। তো সবজি নিয়ে এসেছে, সবজিগুলোকে এখন রেখেছি, ক্রেটটা ধুয়েছি কিন্তু ওটা এখনও শুকায়নি, ওই জন্য একটু মেঝেতে ছড়িয়ে রাখলাম, পরে ক্রেটে তুলে নেবো। আর আগের দিনকে তো আমার হাজব্যান্ডকে বলছি তোমার পায়ে পড়ছি, তুমি না বাজার যেও না, বলছে একটা দুটো দিনের জন্য সবজি নিয়ে আসি, বলছি তোমার যেটা একটা দুটো দিন সেটা না এক সপ্তাহের বাজার, তুমি বাজারে যাবে না, আগে ফ্রিজটা সারানো হবে তারপরেই বাজারে যাবে। তো ওই জন্য কালকে আর মানে মঙ্গলবার দিন তো রাত 9:30টায় আসলাম, আর গতকাল আর বাজারে যেতেই দিইনি, ঘরে যা আছে ওই দিয়েই চলবে, তো ওই জন্য আর যাইনি। আজকে ওই গেল, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, তো আজকে আমি তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছি, 8টার অনেক আগে উঠে গেছি, চা খাওয়া হয়ে গেছে তার আগে, তো টিফিন খাওয়া হয়ে গেছে। তো তারপর আমার হাজব্যান্ড বললো বাজার যাব, তারপরে বৃষ্টি এমন পড়ছে, বললাম মাছ বাজার যেতে হবে না, ছেড়ে দাও, ডিম আছে ডিম খাবো। তারপর বললো না বাজারে যাব, আবার নিজেই বলছে আজকে বৃহস্পতিবার তো মাছ সেভাবে পাবো না, তা ওই একরকমই মাছ পেয়েছে, বোয়াল মাছ, সেটা নিয়ে এসছে। আর মানে পিস ধরনের মাছ হলেই সুবিধা, তাই জন্য নিয়ে আসলো এটা বোয়াল মাছ। তো ওই বোয়াল মাছটা আজকে রান্না করব, আর বেশি কিছু রান্না করব না, পটল ভাজবো আর বোয়াল মাছ রান্না করব। আর আমার হাজব্যান্ড বলছে কলকাতায় গিয়ে অনেক ভুড়ি ভোজ খেয়েছি, এখন শরীরটাকে একটু ফিট রাখতে হবে, আবার আগের জায়গাতে ফিরে যেতে হবে। তার নাম ঠিক আছে। তো যাই হোক, বোয়াল মাছ পাঙাশ মাছ এগুলো খেলে কি আর রোগা হবে বলো তো, আবার তো সেই চেহারা ভারী হবে। তো এখন এই লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর আজকের ভিডিওটা প্রায় 30 মিনিট হতে যাচ্ছে, আমি জানি না পুরো ভিডিওটা কি করব, দিয়েও দিতে পারি, কারণ ফোনের মধ্যে জমে যাচ্ছে, আগে দুটো ভিডিও পড়ে আছে সেগুলো আমার এডিট হয়নি, আর ভিডিও মানে খালি করতে চাইছি। ঠিক আছে বড় ভিডিও দিই, 1 জন 2 জন 5 জন 8 জন 10 জন যে কজন দেখবে সেটাই আমার ভিউজ, তো থাক একটা বড় ভিডিও থাক। তো এদিকে পটল ভেজেছি, পটল ভাজা ভাজবো, আর ওদিকে মাছটা করব। আর একটা দুধের প্যাকেট কেটে নিলাম, কারণ দুধটা জাল দেবো। আজকে না মাছটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি, অনেক বছর বাদে বানাচ্ছি জানো তো। এটা যখন জি বাংলার রান্নাঘর হতো, ওর মধ্যে মমতা শঙ্কর উনি যেদিন এসেছিলেন, তো ওনার একটা রেসিপি বোয়াল মাছই রান্না করেছিলেন, কড়া করে ভেজে আর তার মধ্যে দুধ দিয়ে, তো দেখে শিখেছিলাম রান্নাটা, ঝটপট হয়ে যায়। আর এই রান্নাটা আমি দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি আর ইলিশ মাছ দিয়ে করি, কখনো বোয়াল মাছ দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ইলিশ মাছ বা চিংড়ি মাছ হয়তো শেয়ার করেছি, কারণ এটা আমার হাজব্যান্ড একদমই না মানে সর্ষের ঝাঁজ একটা সময় তো পারতোই না খেতে, এখন তবু খায়। তো যখন পারতো না তখন আমি ইলিশ মাছটাও সেম এই প্রসেসে করতাম। আর আজকে এটা করছি কারণ হচ্ছে ঘরে সমস্ত মশলাপাতিগুলো তো ফ্রিজে রাখি, সেগুলো সব গেছে নষ্ট হয়ে, যে একটু সর্ষে পাউডার বা বেটে দেবো সেটা আর হয়নি। তো ওই জন্য ভাবলাম যে এটা আজকে একটু রিচ করতে চাইছি ঝাল ঝাল করে, আর এর মধ্যে না লঙ্কা একটু বেটে দিলে ভালো হয়, কিন্তু ওই ফাঁকিবাজি রান্না তাড়াতাড়ি হয়ে যায়, একটু বেশি করে লঙ্কা চিড়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম। আর ওই যে ওদিকে যে দুধটা জাল দিয়েছি ওই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আর যেরকম হলুদ দিই, যদি কাশ্মীরি মির্চ দেওয়া যায় সেটাও দেওয়া যায়। কাশ্মীরি মির্চটা না খোলা প্যাকেটটা কেটেছিলাম এর আগে, আর ফ্রিজে ছিল, জানি না ওটার কী অবস্থা, ফ্রিজেই রেখেছি, ওটাকে একটু দেখতে হবে, ভেবেছিলাম দেবো, তারপর আবার সাহস পেলাম না, আর একটু হলুদ দিলাম। তো এই অনেক বছর বাদে না এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা আমি জি বাংলা রান্নাঘর থেকেই দেখেছিলাম, যে দুধ দিয়ে বোয়াল মাছ রান্না। তো আমি বেশিরভাগই চিংড়ি মাছ আর ইলিশ মাছটাই করতাম। আর করতাম বলতে চিংড়ি মাছ তো যেটা মালাইকারি সেটা তো আমি এমনি প্লেন প্যাকেটের দুধ দিয়েই করি, কে ওই নারকেল টারকেল নিয়ে বসবে, ওই জন্য মাঝে মাঝে নারকেল দিয়েও করি, কিন্তু এইভাবে করলেও খারাপ লাগে না। আর এর নামানোর সময় একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল, তাহলে মনে হবে কি সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। তো আজকে একটা ভিডিও শেয়ার করলাম অনেক দিন বাদে, 2 দিন মানে ভিডিও দেওয়া হয়নি। আজকে মাও বলছে, বোন বলছে কি রে ভিডিও দিস না, মা ভিডিও তো বানানো হয়নি, যেটুকু ক্লিপস তোলা আছে সেটাও আমার এডিট হয়নি, আর ফোনেও অনেক জমে আছে, দেখি সময় পেলে ভিডিও এডিট করব। সত্যি সময়টা পাইনি, এসে থেকে না ঘরের কাজকর্ম প্লাস ওই ফ্রিজটা নিয়েই এসে পড়েছিলাম, ওতেই আমাদের সময় অনেকটা চলে গেছে। তো যাই হোক, এখন ফ্রিজটা ঠিকঠাক হয়ে গেছে আগের মতো, আর কোনো চিন্তা নেই। আর একদিকে ভাত বসিয়েছি, পটল ভাজা তো হয়ে গেছে, পটল ভাজাটা তুলে নিয়েছি। তো গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা কিন্তু অসাধারণ লাগে, যেন মনে হয় সর্ষে বাটা দিয়েই করা হয়েছে বোয়ালটা। তো এই রান্না, ভাতটা উপর দিয়ে দেবো, ব্যাস
আর এখন একটু বেলার দিকে হালকা করে রোদ উঠেছে, জামা কাপড়গুলো শুকাতে পারলে যেন বাঁচি। এটাকে আরও ঘন করা যায়, কিন্তু আমি করলাম না দুবেলা খাবো বলে, নাহলে এটাকে আরও ঘন করলে আরও ভালো, আরও সুস্বাদু হয়।